ভুগছে কিন্তু মিষ্টি যন্ত্রণায়। আর তাই দেখো আজকে চলে এলাম নতুন এক ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা অন্যভাবে শুরু করেছি। যেমন দেখো রোজ সকালে সোফিয়া ঘুমায়, তখন কিন্তু আমার অনেক কাজ হয়ে যায়। আর আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে সোফিয়া কিন্তু আমার পাশে বসে আছে আর আমি কিন্তু বিছানা গোছাচ্ছি। সোফিয়াকে কোলে নিয়ে আদর করে বিছানা গোছানো হয়ে গেছে। এবারে বাইরে দেখো একটা মাদুর পেতে সোফিয়াকে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ঘর ঝাড় দিচ্ছি। সুইটি কিন্তু টিউশন পড়তে চলে গেছে আর আমি কিন্তু ঘর ঝাড় দিতে শুরু করে দিই। আর এদিকে কি হয়েছে জানো তো, সোফিয়ার শরীর কিন্তু একদম ভালো নেই। সোফিয়ার একের পর এক ঠান্ডা লেগেই যাচ্ছে, জানি না কেন। এই তো কদিন আগে 3বার ডাক্তারখানা নিয়ে গেছে, লাস্টবারে ইঞ্জেকশন দিয়েছিল, দিয়ে মেয়ে একটু ভালো ছিল। আবারও কিন্তু সোফিয়া অসুস্থ হয়ে পড়েছে। সোফিয়া এত ঠান্ডা লেগেছে, দুটো চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক থেকে একদম কাঁচা জল বেরোচ্ছে। কী করবো বলো তো, এত ঠান্ডা লাগলে। আর জানি না কিসের জন্য এত ঠান্ডা লাগছে, এই যে দরমার বাড়ি তার জন্য নাকি এই যে মেজে মাদুরটাকে বসিয়ে দিয়েছি তার জন্য, সত্যি কথা বলতে কিছুই বুঝতেই পারছি না। আর তাই দেখো সোফিয়াকে এখন এই মাদুরে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ আমার করতে হবে। দেরি হয়ে গেলে তো সব কাজ এলোমেলো হয়ে যায়, খাওয়া দাওয়া সেই চালিয়ে হয়ে যায়। কিন্তু তার জন্য আমি তাড়াহুড়ো করছি। এই দেখো সোফিয়াকে বসিয়ে দিয়ে একটা ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, সোফিয়াকে খাওয়াতে হবে, খাইয়ে ঘুম পাড়িয়ে বাকি কাজ করবো। আর তাই দেখো সোফিয়া খাইয়ে দিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। ও যখন ঘুমায় তো পুরো ঘর শান্ত। এদিকে দেখো কাজ করতে করতে মসজিদ থেকে চাল নিতে এলো, মসজিদ থেকে চালটা দিয়ে তারপরে দেখো আমি এই যে সোফিয়া যে খেলা করছিল সেইগুলো আবার এই খেলনায় বাটির চুপিতে রেখে দিলাম, দিয়ে দেখো মাদুরটা তুলে আমি ঝাড় দিতে শুরু করে দেবো। আর সত্যি কথা বলতে সোফিয়া যখন ঘুমায় তো পুরো ঘর একেবারে শান্ত। আর সোফিয়া কিন্তু এমনিতেই কান্নাকাটি করে না, খুব শান্ত মেয়ে এবং খুব ভালো মেয়ে বললেই চলে। কিন্তু যখন ওর শরীর খারাপ হয় তখন কিন্তু সারাক্ষণ ঘ্যাং ঘ্যাং করতেই থাকে। আর ভালো লাগে বলো তো, সারাক্ষণ বাচ্চা যদি ঘ্যাং করে, সংসারের কাজগুলো যদি কিছুই করতে না পারি কেমন লাগে বলো তো। কিন্তু দেখো সোফিয়া কিন্তু আজকে একটু সারা রাত ঘুমায়নি, আর এখনও পর্যন্ত একটু ঘুমাচ্ছে, জানি না কী করবে। আর তাই কিন্তু আমি খুব আস্তে আস্তে, মানে কোনো আওয়াজ যাতে না হয় সেই জন্য কিন্তু এখন খুব আস্তে আস্তে সংসারের কাজগুলো করছি। কারণ একটু যদি আওয়াজ হয় তো সোফিয়ার ঘুম খুব কম, সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর সঙ্গে সঙ্গে উঠে গেলে আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না। আর তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে সোফাটা তোমরা দেখতে পাচ্ছ, সোফাটাও এই হাতে একেবারে গুছিয়ে নেবো। ওই যে দেখো প্লাস্টিকটা সোফা থেকে পড়ে গেছে, তাই এই প্লাস্টিকটা আবার আমি সোফায় পেতে নেব। কারণ কি সোফিয়াকে সোফায় বসানো হয়, যেখান থেকে এই বাড়িতে এসেছি, সোফাটা যেখান থেকে পাতা হয়েছে সেখান থেকে কিন্তু সোফিয়া কোনোদিন সোফাতে টয়লেট করেনি। কিন্তু বাচ্চা মানুষ তো বলা যায় না, তাই সবসময় দেখো ওই যে প্লাস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সব সময় আমি সোফাতে দিয়ে রাখি। তাই দেখো প্লাস্টিকটা আবার আমি সোফাতে দিয়ে রাখবো। আর এই যে ধারটা তোমরা দেখতে পাচ্ছ, সোফিয়াকে যখনই বসাই তখন এখানেই বসাই। যদিও একদিনের জন্য সোফিয়া টয়লেট করেনি, তারপরেও কিন্তু এই জায়গাতে বাচ্চা মানুষ বলা যায় না, টয়লেট করলে কিন্তু গদিটা তো আমি আর রোদ দিতে পারবো না। তাই দেখো আমি সবসময় প্লাস্টিকটা দিয়ে পেতে রাখি আর সোফার মধ্যে দিয়ে। তো চলো সোফাটাও গোছানো হয়ে গেল। আর এখন কটা বাজে তোমরা জানো? এখন কিন্তু বাজে 1:30। আর এই সময় কিন্তু আমি এডিট করছি। এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে, সোফিয়া ঘুমাচ্ছে, সুইটি ঘুমাচ্ছে, তোমার দাদা সবাই কিন্তু ঘুমাচ্ছে, আর আমি কিন্তু এডিট করছি। এই দেখো মাদুরটা একটু ভিজেছিল, ভাবলাম একটু বাইরে বের করে দিই, মাদুরটা ওই দড়িতে দিয়ে দিয়েছি, সোফা গোছানো হয়ে গেছে। এবার দেখো একটু অন্যভাবে কাজ করবো। আজকে যে কাজটা করবো আমি প্রথমে, সেটা হচ্ছে দেখো গামলা ভর্তি, মানে হাফ গামলা জল নিয়েছি আর বেশ কিছুটা সার্ফ গুলে নিয়েছি। নিয়ে দেখো যত জামা প্যান্ট আজকে নোংরা হয়েছে, অ্যাকচুয়ালি আজকে একটু মশারি বেডশিট, বালিশের কভার এগুলো একটু কাচাকুচি করবো, কারণ কদিন বর্ষা হয়েছিল তাই একটু কাছাকাছি করবো। আর তাই ভাবলাম একটু ভিজিয়ে রাখি। আর যতগুলো জামা প্যান্ট আজকে বালিশের কভারটা ভেজাতে দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনোটাই রং ওঠে না, তাই সব জামা প্যান্ট এবং কাপড় আমি একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে আবার আমি ঘরের মধ্যে চলে এলাম, ভাবলাম সুইটি তো পড়তে চলে গেছে, এসে কি খাবে, একটু আলু ভাজা করি। তাই দেখো আলু কেটে ভাজা এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে। এদিকে আলু ভাজা করছি, আর আজকে পান্তা আছে, রান্নাবান্না কোনো চাপ নেই। তো আলু ভাজা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে দেখো বাসনগুলো মাজতে চলে এসেছি। আর মাঝে মাঝে জানো তো এই বাসন মাজতে বলো আর ঝাড় দিতে বলো, কতবার যে সোফিয়ার ঘরে যাই, গিয়ে দেখি সোফিয়া কী করছে, ঘুমাচ্ছে কিনা, উঠে পড়ছে কিনা, ঠান্ডা লেগেছে, এইগুলো করতে থাকি। আর আজকে দেখো তুলনামূলক বাসন কিন্তু অনেকটা বেশি পড়েছে। কেন বলো তো? কারণ গতকাল রাত্রেবেলা আর বাসন মাজিনি, অ্যাকচুয়ালি রাত্রেবেলা মাজাটা পুরো বন্ধ করে দিয়েছি। এই জন্যে আমার শরীর কিন্তু একদম ভালো নেই। তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার কন্ডিশন কতটাই খারাপ। ঠান্ডা লাগা আমারও কমছে না, আর
আর তাই হয়তো সোফিয়া কমছে না। সুইটি বেশ ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড কাশছিল, কিন্তু সুইটি একেবারে রিলিফ হয়ে গেছে, ভালো আছে। কিন্তু আমি ভালো আছি, কিন্তু আমার ঠান্ডা লেগে যে দাঁতে যে যন্ত্রণা করছিল সেটা কিন্তু একেবারে কমছে না, দাঁতে যন্ত্রণা করেই যাচ্ছে। কী করবো বলো? আর এই দাঁতে যন্ত্রণা করছে, তোমাদের দাদাকে বললাম, তোমাদের দাদা বললো ঘরে অ্যান্টিবায়োটিক আছে খাও, 650 আছে খাও, এমনি করে তোমাদের দাদা বলেই যাচ্ছে। আর যন্ত্রণার ওষুধের কথা বলছো, সোফিয়া যখন পেটে ছিল তখন থেকে যে কত যন্ত্রণার ওষুধ খেয়েছি, যদিও যে যন্ত্রণার ওষুধটা খেতাম ওটা ডাক্তার দিয়েছিল, আর সেই যন্ত্রণার ওষুধ যে কতগুলো খেয়েছি তার কোনো শেষ নেই। আর আজও পর্যন্ত যন্ত্রণা ওষুধ খেয়ে কখনো কখনো এমনটা হয় রাতে এত মাথা ব্যথা করে, এত গা ব্যথা করে, এত পিঠ ব্যথা করে, কারণ সোফিয়া খাওয়া তো খুব ডিফিকাল্ট ব্যাপার, ওকে খাওয়ানো পুরো বসে থাকতে থাকতে খাওয়াতে হয়, 2-3 ঘন্টা ফিডার নিয়ে বসে থাকতে হয়। ফলে আমার যে পিঠে যে শিরাটা সেটা কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করে। আর তাই আমার প্রায় রাত্রেবেলা সপ্তাহে 6 দিনের মধ্যে প্রায় 4 দিন আমাকে ওই যন্ত্রণা ওষুধ খেয়ে তবে ঘুমাতে হয়। কী করবো বলো? কিছু করার নেই, কারণ যদি আমি যন্ত্রণা ওষুধ না খেয়ে ঘুমাই সকালবেলা উঠতেই পারবো না, আর কোনো কাজ করতেই পারবো না, আর তাই আমাকে যন্ত্রণা ওষুধ খেয়ে ঘুমাতে হয়। তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি, আর এদিকে সোফিয়ার এত ঠান্ডা লেগেছে, তাই সত্যি কথা বলতে মনটা একদম ভালো নেই। কী করবো বলো? আর ভাবলাম ওকে একটু হোমিওপ্যাথি দেখাবো, কারণ অ্যালোপ্যাথি গেলে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন সত্যি আমার একদম ভালো লাগে না। বাচ্চাকে ইঞ্জেকশন দিলে বাচ্চা এত কাঁদে, ভালোও লাগে না, আর ভয়ও লাগে ইঞ্জেকশনে আবার কোনো ক্ষতি হয় কিনা, সত্যি ভীষণ ভয় পাই আমি। তো চলো বাসনগুলো মেজে নিই। আর এখন কিন্তু যখন সবাই ঘুমাচ্ছে, সুইটিও ঘুমাচ্ছে, একদম সবাই ডিপভাবে ঘুমাচ্ছে, আশা করি কারোর কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু একটু জোরে আজকের কথা বলছি, কারণ সবাই ডিপভাবে ঘুমাচ্ছে। আর এই যে এডিট করার পরে ভিডিওটা সেভ করতে বসিয়ে দেবো, দিয়ে সোফিয়াকে খাওয়াবো, তারপরে কিন্তু আমি ঘুমাবো। সুতরাং রাত্রেবেলা কিন্তু হার্ডলি 3 থেকে 4 ঘন্টা আমার ঘুম হয়, আর সারাদিন তো আমি ঘুমাই না। তারপরে দেখো আমি ভালো আছি, সুস্থ আছি, এটাই আমার কাছে অনেক। সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা এমন, সংসারে সারাদিন কাজ করি না কেন কাজই শেষ হয় না। আর যখন বিয়ের আগের জীবনটা কত ভালো ছিল, কত সুন্দর জীবন ছিল, কিন্তু বিয়ের পরের জীবনটা দুনিয়ার সব থেকে আমার মনে হয় খারাপ জীবন। এত কষ্ট, কাজের কোনো শেষ নেই, আর দুঃখের কোনো শেষ নেই। তো যাক, যার কপালে যেটা তাকে তো সেটাই ফেস করতে হবে। আমার কপাল তো এইরকমই আমি লিখে এসেছি, তাই নাকি বলো? এত কষ্ট। সত্যি কথা বলতে একটা বাচ্চা নিয়ে সারাদিন কী কষ্ট, যদি একজনে কেউ না থাকে একটু হেল্প করতে, তখন তো খুবই কষ্ট। আর সত্যি কথা বলতে সুইটির স্কুল থাকে, টিউশন থাকে, আর সোফিয়ার জন্য সুইটির তো পড়াশোনার প্রচুর ব্যাঘাত ঘটছে, কারণ সোফিয়াকে ও ধরলে তারপরে আমি কাজ করতে পারি। সোফিয়া তো তত বড় হয়নি, আর তাই সোফিয়াকে সুইটি যখন দেখে তখন বাকি কাজগুলো করতে হয়, ফলে সুইটির কাজ পড়াশোনা অনেকটা ব্যাঘাত ঘটে। তো যাক, বাসনগুলো মাজা হয়ে গেছে। এদিকে দেখো যে জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি কেচে নেব, আর তার জন্য দেখো হাত দিয়ে একটু ঘষে নেব, নিয়ে তারপরে কাচবো। দেখেছো তো এক গামলা আজকে কাচাকুচি হচ্ছে। কাচাকুচি তো রেগুলার অনেকটাই হয়, কিন্তু আজকে একটু বেশি, কারণ বালিশের কভারগুলো নিয়ে নিয়েছি, বেডশিটটা তো একদিন অন্তর অন্তর কেচে দিই। আর তাই দেখো এই কাচতে বসে গেছি, তারপরে একটু ফ্রেশ হবো। হঠাৎ মা ফোন করলো, বড় ভাইয়ের শরীর খারাপ, একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আর তাই দেখো আমি খুব তাড়াহুড়ো করছি, আর যেহেতু বাপের বাড়ি কাছে আছি তো তাই একটু ডাক্তারখানায় কেউ গেলে সে আব্বা বলো, মা বলো, ভাই বলো, একটু সঙ্গে যেতে হয়। সোফিয়া হওয়ার পর থেকে সত্যি কথা বলতে বাপের বাড়ির সময় একদম দিতে পারি না, কারো কিছু হলে যেতে পারি না। কিন্তু ভাইটার এমনই শরীর খারাপ, মা ডাক্তারখানায় গিয়েছে, কিন্তু মা কথা বলতে ঠিকঠাক পারে না বলেই কিন্তু আমাকে যেতে হবে। আর তাই দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেখে যাচ্ছি, যে সুইটি একটু বাবুকে দেখে, সোফিয়াকে দেখে, আর আমি আবার ঠিক টাইমে চলে আসবো। বাপের বাড়ির কাছে আছি বলে সমস্ত সুযোগ সুবিধা সত্যি বলতে সব কিছুই পাই। এই যেমন আজকে দেখো হঠাৎ বাড়িতে কোনো বাজার নেই, আব্বাকে ফোন করে বললাম, আব্বা কিন্তু বাজার পুরো কিনে নিয়ে গেল। তো এইভাবে সবসময় আব্বা মা আমার সত্যি কথা প্রচুর সাপোর্ট করে, আর মাঝে মাঝে সোফিয়ার দুধ পর্যন্ত আব্বা কিনে দেয়। আমি সত্যি চাইতে ভীষণ লজ্জা পাই, আমি চাই না, আর আব্বা ঠিক বুঝতে পারে, মা ঠিক বুঝতে পারে, তাই ওনারা আমার চাহিদাগুলো সত্যি কথা পূরণ করে দেয়। বলতে খারাপ লাগে, কারণ বিয়ে হয়ে গেছে, তাদের কাছে কোনো জিনিস চাইতে গেলে সত্যি একটা মান সম্মানের ব্যাপার, আমার তো ভীষণ খারাপ লাগে, কিন্তু না বলতে ওনারা সব জিনিস আমাদের পূরণ করে। আব্বা মার কিন্তু অনেক আছে তাও নয়, কিন্তু ওনারাও কিন্তু খুবই গরিব। একটা দোকান আছে আমাদের স্টেশনের উপরে, সেই দোকানটা সারাদিন বেচাকেনা খুব কম হয়, তার উপর দিয়ে ওনাদের পেট চলে, আর তার উপর যদি আমরা সারাক্ষণ চাই কেমন হবে বলো তো? কিন্তু কী করবো বলো তো, এমন পরিস্থিতি, এমন সময় আসে টাকা থাকে না, তখন আব্বা মার কাছে গিয়ে হাত পাততে। এই যেমন সোফিয়া সেদিনে ডাক্তার দেখাবো, টাকা ছিল না, তখন আবার আব্বার কাছ থেকে টাকা এনে ডাক্তার দেখালাম।
তো এইভাবে চলছে জানো তো জীবনটা। আর রাত্রেবেলা যখন আমি ঘুমাই তখন আমি সকালে চিন্তা করে রাখি যে সকালবেলা কী খাবো, কী রান্না করব। জানো তো রাত্রেবেলা ওইটুকুই সময় হাজারো টেনশন মাথায় কাজ করে। আর কি হবে বলো তো, সংসার করতে গেলে তো সংসার মানে জীবনটাকে পুরো সার করে দেবে। তো যাক, দেখো জামা প্যান্ট কাছাকাছি করার পরে কিছু অল্প একটু সার্ফের জল বেশি ছিল, তো ভাবলাম চলো তোমাদের দাদার গেঞ্জি রয়েছে আরও দু একটা অন্য যেখানে সেখানে মানে সুইটি গুজে গাছে তো রেখে দেয়, তো ভাবলাম চলো একটু কেচে নিই। তাই দেখো আমি আবার চলে এলাম, এসে আবার কাছাকাছি করতে শুরু করলাম। কিন্তু তার আগে একবার দেখে এলাম সোফিয়া ঘুমাচ্ছে না, উঠে গেছে। গলার আওয়াজটা কবেই খুলবে তোমরা, গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো গলার আওয়াজটা কতটাই খারাপ। মা প্রতিদিন একবার করে হলেও বলে একটু নুন জলের গার্গল কর, দেখবি কমে যাবে। কিন্তু কি বলতো, সারাদিনে এতই পরিশ্রম এতই কাজ, নিজের যত্ন নিতেই ভুলে যাই। সারাদিন তো মাথায় চুলও আঁচড়াই না, যদি কোথাও যাওয়ার সময় হয় তখনই চুলটা আঁচড়াই, এছাড়া তো চুলই আঁচড়াই না। আর নিজেকে যত্ন নেওয়া যে কবে ভুলে গেছি তার কোনো শেষ মানে মনেই পড়ে না। কিন্তু কি করবো বলো, আগে তো সংসার, তারপরে তো নিজের, কারণ সংসার তো পুরো জীবনটাকে সার করে দিয়েছে। তো যাক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা প্যান্ট প্রায় কাঁচা হয়ে গেল। খুব তাড়াহুড়ো করছি, কারণ এখন কিন্তু 9:30 বাজে, আর এই আধ ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমার ডাক্তারখানায় বেরোতে হবে। ডাক্তারখানায় নাম লিখিয়ে দিয়েছি 10 জনের পরে ভাই, তো সেই ক্ষেত্রে অনেকটা তাড়াহুড়ো করছি। 10 জনের পরে মানে ডাক্তার এসেই গেছে, 9টার সময় ডাক্তার এসছে, এখন 9:30 বাজে। আমরা এখান থেকে 10টায় বেরোবো, গেলে একদম পারফেক্ট টাইমে ওখানে পৌঁছে যাবো, ডাক্তার দেখানো হয়ে যাবে, তারপর বাড়িও চলে আসতে পারবো। আর তাই দেখো তাড়াহুড়ো করে কাজ করছি। ওদিকে সুইটি বলে দিয়েছি যে তুই একটু গুছিয়ে গাছিয়ে নিস। আর এই কাছাকাছি করতে করতে সুইটি এখন টিউশন থেকে আসেনি, আসার প্রায় সময় হয়ে গেছে। তো সুইটি আসার পরে সুইটিকে বলতে হবে যে পান্তা আছে আলু ভাজা দিয়ে খেয়ে নিতে, কারণ ও বাবুকে দেখাশোনা করবে আর আমি তো থাকবো না। সত্যি কথা বলতে কী বলতো, এই যে সোফিয়াকে দেখাশোনা করতে করতে না সুইটি নিজেকেও যত্ন নিতে ভুলে গেছে। সুইটি তো ও চুল আঁচড়ায় না আমার মতন, সারাক্ষণ সোফিয়া সোফিয়া সোফিয়া, বোন ছাড়া ওর মুখে কোনো কথা নেই। আর পড়াশোনার ক্ষতি সে কথা তোমাদের কি বলবো, পড়াশোনা তো করেই না সুইটি, আগের মতন আর পড়াশোনা করে না। আর সুইটিকেও বা কী করে দোষ দিই বলো তো, যখনই না একটু পড়তে বসে সোফিয়া কাঁদে, যখনই না ও একটু পড়তে বসে আমার হাজারো কাজ থাকে, তখন আমি ওকে দিয়ে বলি সুইটি একটু বাবুকে ধর, আমি আসছি। সুইটি একটু বাবুকে ধর, জল নিয়ে আসি। সুইটি বাবুকে ধর, এটাকে চাই, সুইটি বাবুকে ধর। সুতরাং এই সারাদিনে এদিক ওদিক করতে করতে তো সুইটি পড়াশোনাও হয় না। তবে সত্যি কথা বলতে গেলে কী বলো তো, আমার একটা আফসোস থেকে গেল। কেন বলো তো, আমি সুইটিকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। আমি সবসময় চেয়েছিলাম সুইটি জীবনে একটু দাঁড়াক, নিজে পায়ে দাঁড়াক। সুইটিকে সবসময় বলি যে দেখ, আমার জীবনে যতটা কষ্ট, তোর জীবন যত তত কষ্ট না হয়, তুই অনেক অনেক পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া। কিন্তু সুইটি তো আমার ভাষাই বোঝে না, আর যার জন্য সুইটি কিন্তু মারও খায়। কিন্তু মাঝে মাঝে যখন আমি রেগে যাই তখন কিন্তু সুইটিকে উত্তম বলতে একদম দিই, কারণ সুইটি কিন্তু মাঝে মাঝে ইদানিং করে একদম কথা শুনছে না। বনু আর বনু ছাড়া কোনো কথা নেই, পড়াশোনা ও করছেই না, সারাক্ষণ বনু। আর সত্যি কথা বলতে সবটা দোষ ওকে দিলে হবে না, কারণ আমি নিজেও ওকে মানে পড়তে বসতে একা ছেড়ে দিই না, আমি সোফিয়ার সঙ্গে থাকি, যার জন্য পড়াশোনা ঠিকঠাক হয় না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাছাকাছি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ধুয়ে নেব, তারপরে ওগুলো শুকাবো। ওহ, কত কাজ পড়ে আছে, কিন্তু যাক আস্তে আস্তে ঠান্ডা মাথায় করতে হবে। আমরা নারী, আমরা সব কিছু করতে পারি জীবনে। মানে আমার মনে হয় বিয়ের আগের জীবনটাই সব থেকে ভালো জীবন, যেখানে এত পরিশ্রম ছিল না, বাবার হোটেলে খাওয়া আর ঘোরা, রিল্যাক্স অ্যান্ড ঘুম, সব কিছু যেন জীবন থেকে চলে গেল। এখন যে কখন যে পুরো রাতটা ঘুমিয়েছি সেটা কোনো নেই, পেট ভরে খাওয়া নেই, কত পরিশ্রম। আজকে খুব রেগে গেছি, গিয়ে সুইটিকে বলছিলাম যে আমি যদি এরকম যে সংসারে যেভাবে কাজ করি সেরকম যদি আমি কলকাতায় কারো বাড়িতে কাজ করতাম 10-12 হাজার টাকা দিব্যি মাইনে চলে আসতো। আর এই সংসারে সারাদিন খাচ্ছি প্লাস রাত, এই এত রাত অবধি জেগে আছি, কাজ করছি, এখানে কোনো মাইনে নেই, এখানে কোনো ছুটি নেই, এখানে কিছুই নেই, এখানে খালি ঝগড়া, অশান্তি, কান্না, এইসব নিয়ে আছে। কি জানি সংসার থেকে কবে বিদায় নেবো, এই কথাটা বলেছি। সুইটির খুব খারাপ লেগেছে, সুইটি একটু কান্না করছিল। আবার ওকে বোঝালাম যে বাবু তুই একটু পড়াশোনা কর, আমার আর ভালো লাগে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। ওই দেখো সুইটি এসে গেছে, সুইটি হাত ধুইছে, পান্তা খাবে। সুইটিকে বলে দিলাম বাবু তুই একটু পান্তা কিনে, তাই ও পড়ে এসছে, হাত ধুয়ে গেল, এবারে ও পান্তা খাবে, আর তারপরে ও সোফিয়াকে দেখাশোনা করবে। তো চলো, আমার কাছাকাছি প্রায় হয়ে গেছে, আমি এবার শুকাতে দিতে যাবো। আর জানি না গলার আওয়াজটা কবে ঠিক হবে, আশা করছি। সত্যি কথা বলতে নুন জলে গার্গল করবো, কাল থেকেই চেষ্টা করবো, কারণ গলার আওয়াজ একদম খুলছে না।
এই রাতে যখন এডিট করছি সুইটি একবার বলে উঠলো, মা তুমি কিন্তু ঘুমাও, তুমি কিন্তু অসুস্থ হয়ে উঠলে আমার কি হবে, আমাদের কি হবে, তুমি কিন্তু এত রাত হয়ে গেছে এখনও জেগে আছো। আমি সুইটিকে বললাম, বাবু তুই ঘুমিয়ে পড়, কোনো অসুবিধা নেই, আমি এই এডিটটা করে ঘুমিয়ে পড়বো। তো চলো, কাচাকুচি তো হয়ে গেছে। মা আবার ফোন করলো, মার ফোনটা ধরতে পারিনি, কিন্তু মা এখান থেকে আমার বাড়ি জাস্ট, মায়ের বাড়ি আমার বাড়ি জাস্ট 2 মিনিট, তো সম্ভবত মা আসবে, কী করে জানি না। তো চলো, জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে, বাইরে শোকাতে দেখতে যাবো। আর দেখো, জল তো একদম জমে নেই, রাস্তা কি সুন্দর শুকনো হয়ে গেছে। আর এদিকে দেখো সুইটি অ্যালোভেরা গাছটা তোমাদের দেখাচ্ছে, আর ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি বলো তো, একটা ছুরি দিয়ে অ্যালোভেরা গাছগুলো কাটতে শুরু করেছে, আর জেলগুলো বের করে ও সম্ভবত মুখে দেবে। আর ওই দিকে দেখো আমি জামা প্যান্ট শুকাচ্ছি, আর ওই দেখো মাঝে মাঝে দুষ্টুমি করছে। আমি কিন্তু দেখিনি, পরে যখন এডিট করি তখনই দেখলাম যে ও পাশ থেকে অ্যালোভেরা গাছগুলো তোমাদের দেখাচ্ছে। এইভাবে সারাদিন দুষ্টুমি করে, জানো তো, কী করবো বলো, বকলেও হয় না, মানলেও হয় না, বাচ্চা মানুষ তো। আর এইভাবে দেখো অ্যালোভেরা গাছগুলো কত কেটে দিয়েছে। আর এইদিকে দেখো সোফিয়াকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই দিকে দেখো যখন আমি জামা প্যান্ট শুকাচ্ছি তখন কিন্তু ও বারবার বলছে, মা বোনকে নিয়ে একটু বাইরে যাবো। আমি বললাম, না এখন যেও না, কারণ আমি বেরিয়ে যাব। তো তারপরে ও সোফিয়াকে নিয়ে ভিতরে চলে গেল, আর আমি দেখো এদিকে জামা প্যান্ট শুকাচ্ছি। ওই যে সামনে তোমরা দড়িটা দেখতে পাচ্ছ, ওই দড়িটা কিন্তু পুরো ভরে গেছে, আর কোনো জায়গা নেই। আর এইদিকে দেখো ভাবলাম ছোটো ছোটো জামা প্যান্টগুলো এদিকে দিয়ে দিই, আর ওই দিকে একটা ছোটোখাটো দড়ি আবার করা আছে, ভাবলাম সেখানেও কিছুটা দিয়ে দিই, দিলে কী হবে যে আবার যত জামা প্যান্ট কেটেছি সবটা শোকানোর যথেষ্ট জায়গা থাকবে। আর তাই দেখো একবার এদিকে একবার ওদিকে করে সমস্ত জায়গা আমি শোকাতে দিতে শুরু করেছি। তুলনামূলক আজকের একটু বৃষ্টি কম আছে, বৃষ্টি হয়নি বললেই সকাল থেকে চলে, কারণ বৃষ্টি এখনও দেখা দেয়নি। আর হঠাৎ করে দেখো মা আসছে ওদিক দিয়ে, মাও এসে গেছে, যাবো কি না সেটা কনফার্ম করতে অবশ্য তো যাবো। তারা সমস্ত আমার বিপদে পাশে থাকে, আর আমার তো থাকতেই হবে বলো। আর তাই দেখো আমি মাকে বললাম, মা দেখো সোজা চলে এসে, মা জানেই না আমি ভিডিও করছি। তারপরে মা দেখো সোফিয়াকে আদর করছে, আর সোফিয়া তো নানিমার কোলে ভীষণ মজা পায়, নানিমাকে ভীষণ ভালোবাসে। আর তাই দেখো নানিমার কোলে বিন্দাস হয়ে এসে ওদিকে ঘুরতে চলে গেল, পাশের বাড়ি দেখতে গেল। আর আমি এদিকে দেখো জামা প্যান্ট শুকাতে চলে এসেছি। ওদিকে সুইটিকে বললাম, বাবু আমার ব্যাগটা রেডি করে দেখ, কারণ আমার তো ছুটতে হবে। কিন্তু তখন ও বলছে, মা তুমি অল্প একটু খেয়ে যাবে, তুমি না খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তো তারপর দেখো সুইটি যে পান্তা খেয়ে বাসনটা রেখেছিলো, তারপরে সেটা আমি মেজে নিলাম। 2-1টা কাপড় জামা পড়েছিল, নেতা ছিল, সেগুলো ধুয়ে নিলাম, দিয়ে হাত মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে যাব। তারপরে আমি রেডি হব, আর বেরোনোর আগে অল্প একটু খেয়ে যাব। তারপরে কিন্তু আমি ভাইকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো আজকে ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটা অনুরোধ করছি তোমাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখছো অনেক ধন্যবাদ। তো দেখো বাসন ধোয়ার পরে যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে ঝাড় দিয়ে দিই। আর সত্যি কথা দাঁতের এত যন্ত্রণা করছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতেও পারছি না, তাই দেখো বসে বসে ঝাড় দিতে হচ্ছে, কী করে বলো। তো এইবারে দেখো ব্রাশ করতে চলে এসেছি, ব্রাশ তো করে নিলাম। তো ব্রাশ করে দেখো ভাবলাম একটু জল খেয়ে নিই। আর এই দেখো একটু বসে জল খেয়ে নিয়ে তারপরে সুইটি পান্তা বেড়ে দিল। তো তারপরে সুইটি বললো, মা পান্তা খেয়ে নাও। তো আমরা পান্তা খেতে বসে গেছি। আর এইদিকে দেখো সোফিয়া দুষ্টুমি করছে, আর সুইটি তো পান্তা খেয়ে নিয়েছে। আর সকালবেলা তোমাদের দাদা কাজে যাওয়ার আগেই মায়ের দোকান থেকে একটু ঘুগনি নিয়ে এসেছিলো, তো আলু ভাজা দিয়ে আমি পান্তা খাবো না, সুইটি খেয়েছি আলু ভাজা দিয়ে দুপুরবেলা পান্তা খাবো। আর তাই দেখো এই ঘুগনি আর পান্তা আমি খেতে বসে গেছি। ওদিকে তো সুইটি খেয়েছিল, কিন্তু জানো তো সব বাচ্চাদেরই আই থিঙ্ক এমনটাই হয়, মায়ের হাতে না খেলে পেট ভয় না। তো ও অনেকবার বলার চেষ্টা করছে, কিন্তু যেহেতু ভিডিও চলছে ও বলতে বেচারি লজ্জা পাচ্ছে যে মা আমার এক গাল দাও। কিন্তু আমি তো বুঝতে পেরে গেছি। আর ও সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, তাকিয়ে থেকে বলে, মা আমার এক গাল পান্তা দেবে? আমি বলি অবশ্যই দেবো, কেন দেবো না, আমার যত তাড়া থাক আমি দেবো। তো তারপরে দেখো সুইটি আমার থেকেও পান্তা খেতে শুরু করলো। ওদিকে সোফিয়া খাওয়ার জন্য চাচ্ছে, কিন্তু সোফিয়াকে দেওয়াই যাবে না, কারণ সোফিয়ার প্রচুর ঠান্ডা লেগেছে। তো এইভাবে দেখো আমরা আমি পান্তা খেয়ে নিয়েছি। তো তারপরে আমি বেরিয়ে যাব ভাইকে নিয়ে ডাক্তারখানায়। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও,
আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি যতবার ভিডিও করব সবার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব ফ্যামিলি, যে তোমরা আমার পাশে আছো, আমার ভিডিওগুলো সবসময় দেখছো। আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কিন্তু আমার বিশ্বাস তোমাদের ভালো লাগে, তাই তোমরা আমার ভিডিওগুলো দেখো। সত্যি কথা বলতে অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য